আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আপনাদের সেকেন্ড পেপারের একদম প্রথম চ্যাপ্টার যেটা পরিবেশ রসায়ন নামে পরিচিত, সেই চ্যাপ্টারটা নিয়ে আমি হাজির হয়েছে। আমি মিফতু। আমাদের প্রথম যে টপিকটা যদি আমরা চিন্তা করি যে আজকে আমরা কি পড়বো, তো ফার্স্ট অফ অল চ্যাপ্টারের নামটা একটু চিন্তা করে দেখেন। চ্যাপ্টারের নাম পরিবেশ রসায়ন, সো ডেফিনেটলি আমরা পরিবেশের বিষয়ে পড়ালেখা করব। বাট আরও ইম্পর্টেন্টলি আরও ভাগ করে যদি আমরা বলি, পরিবেশের সবচেয়ে বড় উপাদান, সবচেয়ে বিস্তৃত উপাদান যেটা, দ্যাট ইজ গ্যাস। পরিবেশের সবচেয়ে বড় উপাদানটা হচ্ছে গ্যাস। বেসিক্যালি আমাদের প্রাথমিক পড়ালেখাটা হবে গ্যাস নিয়ে। ওভারঅল আমরা গ্যাস নিয়ে পুরো পড়ালেখা করব। তারপর পরিবেশের বিভিন্ন উপাদান, বিভিন্ন ধরনের স্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, ওজোন স্ফিয়ার, বিভিন্ন স্ফিয়ার পড়ব। প্রকৃতিকে কোন কোন জিনিস দূষিত করতেছে, দূষণ থেকে রক্ষার উপায়গুলো আমাদের কি, এগুলো আমাদের সব কিছু এই চ্যাপ্টারে পড়া লাগবে। তো শুনে বোরিং মনে হইতে পারে, বাট বিলিভ মি, এইটার অঙ্কের পার্টটা, এই যে গ্যাস রিলেটেড যে সূত্র রিলেটেড যে পার্টটা আমরা পড়বো, দেখতে পাবো যে এটা অনেক ইন্টারেস্টিং, এটা পড়তে অনেক মজা লাগছে। ইনফ্যাক্ট এর পরে যে পরিবেশের অংশটাও, এটা একে তো আমাদের পরিবেশের জন্য ইম্পর্টেন্ট, যে আমরা পরিবেশকে রক্ষা করতে চাইলে কি করতে হবে সেগুলো জানা তো একদিক দিয়ে ইম্পর্টেন্টই, বাট ওটার মধ্যেও ইন্টারেস্ট আছে কেউ যদি একটু মনোযোগ দিয়ে শুনতে চায়। বিকজ এখনকার পৃথিবীতে আপনাকে এটা বোঝা লাগবে যে আমাদের বর্তমান পৃথিবীতে এই যে গ্রিন এনভায়রনমেন্ট বা গ্রিন কেমিস্ট্রির একটা প্রচলন শুরু হয়েছে, এটার কারণে এই সব পড়ালেখায়, যে পরিবেশ ভিত্তিক সায়েন্স, এইসব পড়ালেখায় অনেক ধরনের রিসোর্স আছে, অনেক টাকা পয়সার আমদানি হচ্ছে, প্রচুর মানুষ ইনভেস্ট করতেছে এই জায়গাগুলোতে বিভিন্ন নতুন জিনিস আবিষ্কারের জন্য। সো টাকা পয়সাওয়ালা জায়গা ভাই। আমি জানি যে আপনাদের ইন্টারেস্ট তখনই পিক করে যখনই আমরা টাকা পয়সার কথা শুনতে পাই। সো এখন থেকে আমরা যদি পরিবেশের এই টাকা পয়সাটা কোন দিক দিয়ে আসে, এটা যদি একটু হেডস আপ পাই এইচএসসিতে থাকা অবস্থায়, ইনশাল্লাহ অনার্সে উঠে যে সাবজেক্টে পড়ি না কেন, ওই রিলেটেড একটা আইডিয়া থাকবে। যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং, এটার মধ্যে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বলে একটা টপিক আছে। একই সাথে ইতেও কি বলে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও এনভায়রনমেন্ট রিলেটেড পড়ালেখা আছে, কারণ এগুলোতে বিদ্যুৎ উৎপাদনের পড়ালেখা আছে। তো বিদ্যুৎ উৎপাদন মানেই এনার্জির ব্যবহার, আর এনার্জির ব্যবহার মানেই হচ্ছে পৃথিবীর দূষণ বেড়ে যাওয়ার চান্স। সো ওভারঅল এই টপিকটা ভবিষ্যতে অনার্সে গিয়ে অনেক বেশি আপনাকে হেল্প করবে, এটাই হচ্ছে আমাদের টপিক। তো কথাবার্তা না বাড়ায় আমি যেটা বলছি, আমরা গ্যাস নিয়েই পড়ালেখা করব। গ্যাঞ্জামটা হচ্ছে, যেহেতু গ্যাস নিয়ে পড়ালেখায় প্রচুর ম্যাথমেটিক্যাল ব্যাপার স্যাপার আছে, যে প্রবলেমে এই চ্যাপ্টার পড়তে গিয়ে পোলাপাইন সবচেয়ে বেশি পড়ে, সেটা আমার কাছে মনে হয় একক এবং তার রূপান্তর। বিভিন্ন একক থেকে বিভিন্ন এককে রূপান্তর করা লাগে, এটিএম থেকে মিলিমিটারে যাওয়া লাগে, কিলো প্যাসকেল থেকে এটিএমে আসা লাগবে, এমএল থেকে মিটার কিউবে যাওয়া লাগবে, অনেক ধরনের একক আছে এই চ্যাপ্টারটায়। সো আমাদের প্রথম কাজটা হচ্ছে আমরা একক রিলেটেড একটা সম্যক আইডিয়া পাবো, যে কিভাবে একটা একক থেকে অন্য এককে যাইতে হয়, স্ট্যান্ডার্ড ভ্যালুগুলা কি কি, এগুলো আমাদের জেনে রাখা লাগবে। তারপরে এই জিনিসটা ব্যবহার করে আমরা ভবিষ্যতের ক্লাস বা অঙ্ক যখন করতে যাব, আমাদের দেখবো অঙ্কে কোনো ধরনের প্রবলেম হচ্ছে না। তো অনেকে এই জায়গাটুকু পার করে চলে যেতে চায়, আর এটা এত কি দরকার। মাথায় রাখবেন ভাই, অঙ্ক করতে চাইলে এই জায়গাটার গুরুত্ব সবচেয়ে বেশি, এককের রূপান্তর। সো আর কথা না বাড়ায় চলেন আজকের ক্লাসটা শুরু করি। প্রথমে আমরা যেটার একক শিখবো, আসেন আমরা শুরুর টপিকটাই লিখি হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা অ্যাজ এ বাংলাদেশি, আমি প্রথম কথাটাই যেটা বলবো, অ্যাজ এ বাংলাদেশি আপনারা আমরা অ্যাকচুয়ালি অনেক বেশি অ্যাডাপ্টেবল টু এককস, অ্যাডাপ্টেবল টু ইউনিটস, বিকজ আমরা দৈনন্দিন জীবনে অনেক অদ্ভুতুড়ে একক ব্যবহার করি। একটু মাথায় রাখবেন, গোটা বিশ্ব দৈর্ঘ্য নির্ণয়ের যে এককটা ব্যবহার করে, সেটা আইদার মিটার অথবা আর একটু বড় হলে কিলোমিটার, রাইট? ফুটমুট কিন্তু কেউ ইউজ করে না। কারা করে ফুট ইউজ? আমেরিকান লোকজন। সো আমরা যেহেতু উচ্চ বংশীয় বাংলাদেশে, আমাদের মনে হলো যে না, আমরা আমেরিকানদের মতো কিছু জিনিস ইউজ করব। সো দেখা যাচ্ছে আমরা যখন দূরত্ব বলি তখন ঠিকই ওটা কিলোমিটারে বলি, কিন্তু কখনো যখন আমরা আমাদের হাইট বলি, কাউকে আপনি জিজ্ঞেস করেন তোমার উচ্চতা কত, সে বলবে 5 ফুট 8 ইঞ্চি বা 5 ফুট 9 ইঞ্চি। সে কিন্তু কখনোই মিটার বা সেন্টিমিটারের জিনিসটা ইউনিটটা উল্লেখ করে না। সো এই ব্যাপারটা বাংলাদেশিদের মধ্যে কিন্তু আছে। আমরা বিভিন্ন ধরনের মাল্টিপল একক সেম জিনিস বোঝাতে ইউজ করি। ফর এক্সাম্পল ধরেন, আমরা ভর ব্যবহার যখন করি, ভরের একক হিসেবে নর্মালি কেজি ইউজ করি। ইয়েট আপনি যখন কেক কিনতে যান তখন সেটাকে পাউন্ডে প্রকাশ করেন সাধারণত, যে আমাকে 1 পাউন্ডের কেক দেন অথবা আমাকে 1.5 পাউন্ডের কেক দেন। সো খেয়াল করে দেখেন, আমরা কিন্তু মাল্টিপল একক ইউজ করতেছি। সেম ওয়েতে তাপমাত্রারও আমরা মাল্টিপল ইউনিট ইউজ করি। একটু চিন্তা করে দেখেন, তাপমাত্রার ইউনিট আপনাকে যখন জিজ্ঞেস করি, আমি যখন বলি আজকে দিনের তাপমাত্রা কত, তখন আমরা নিয়মিতই প্রায়শই বলি আজকে বাংলাদেশের টেম্পারেচার 35 ডিগ্রি সেন্টিগ্রেড, ঢাকার টেম্পারেচার 40 ডিগ্রি সেন্টিগ্রেড, 30 ডিগ্রি সেন্টিগ্রেড কেউ বলে না, সিম্পলি ডিগ্রি বলে, যে আজকের তাপমাত্রা 25 ডিগ্রি। তো ডিগ্রির পরে অ্যাকচুয়ালি এককটা কি? ডিগ্রির পরে এককটা ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা বেসিক্যালি মিন করতে চাই 25 ডিগ্রি সেন্টিগ্রেড। ইয়েট
যখন কারো জ্বর হয় একটু চিন্তা করে দেখেন তখন কি। এই যে আমরা কথায় কথায় ইউজ করি, আমার তো জ্বর আসছে বন্ধু, বন্ধু আমাকে জিজ্ঞেস করছে তোর কতটুকু জ্বর, আমি বলি আরে 103 উঠে গেছে, 103 ডিগ্রি উঠে গেছে। হোয়াট, তাহলে কি 103 ডিগ্রি সেন্টিগ্রেড বোঝাচ্ছ? না 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 না, 103 ডিগ্রি সেন্টিগ্রেডে উঠলে পানির মতো বাষ্পীভূত হওয়া শুরু করবে, ব্যাপারটা কাইন্ড অফ এরকম। সো অ্যাকচুয়ালি আমরা যখন 103 ডিগ্রি বলি তখন আমরা বলি ফারেনহাইট, মিনিং আমরা জ্বরের ক্ষেত্রে ব্যবহার করি ফারেনহাইট স্কেল। যখন আমাদের দৈনন্দিন জীবনে আবহাওয়া রিলেটেড, ওয়েদার রিলেটেড কোনো কথা বলি তখন ইউজ করি ডিগ্রি সেন্টিগ্রেড। সো আমরা দেখছেন তো অবশ্যই যে বাঙালিদের তাহলে বিভিন্ন ধরনের একক ব্যবহারে একটা পারঙ্গমতা আছে, একটা পারদর্শিতা আছে। ব্যতিক্রম তাপমাত্রাও না, তাপমাত্রা দুইটা একক আমরা নিয়মিতই ব্যবহার করি, ওয়ান ইজ ডিগ্রি সেন্টিগ্রেড, ওয়ান ইজ ফারেনহাইট। বাট বিজ্ঞান ভিত্তিক একক হচ্ছে কেলভিন, মনে রাখবেন, একমাত্র বিজ্ঞান ভিত্তিক একক, সায়েন্টিফিক একক, সায়েন্টিফিক তাপমাত্রা সায়েন্টিফিক একক হচ্ছে কেলভিন, এটা মনে রাখবেন। বাকি যত সব একক বের করা হয়েছে ওগুলো কাইন্ড অফ সায়েন্টিফিক না, ওগুলো সব কিছুই মানে সায়েন্স ইউজ করে ব্যবহার করা হয়েছে কিন্তু ওগুলোর বেসিসটা আলাদা। সায়েন্টিফিক একক একটাই, দ্যাট ইজ কেলভিন। কেন কেলভিন সায়েন্টিফিক একক আমরা হচ্ছে পরিবেশ রসায়নে টের পাবো। আমি যখন চার্লসের সূত্র পড়াবো আপনাদেরকে গ্যাসের, তখন ইনশাল্লাহ এসে আপনাদেরকে এটা এক্সপ্লেন করবো কেন কেলভিন একক হচ্ছে সায়েন্টিফিক একক। নাও এখন যদি উল্লেখ করি সম্পর্কটা কি, আমাদের মনে রাখতে হবে ডিগ্রি সেন্টিগ্রেড আর কেলভিনের সম্পর্ক। কেলভিন তাপমাত্রার আরেকটা নাম পরম তাপমাত্রা। আমরা যদি লিখি কেলভিন তাপমাত্রা ইকুয়াল টু কেলভিন টি লিখে রাখলাম, কেলভিন টেম্পারেচার ইজ ইকুয়াল টু ডিগ্রি সেন্টিগ্রেড যে টেম্পারেচার সেটা তার সাথে 273 যোগ করতে হবে, তার সাথে 273 যোগ করতে হবে, ঠিক আছে। দ্যাটস ওয়াই 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন। আপনি ডিগ্রি সেন্টিগ্রেডের ভ্যালুটা এখানে বসাবেন, তার সাথে 273 যোগ করবেন, পেয়ে যাবেন কেলভিন। দ্যাটস ওয়াই কক্ষ তাপমাত্রা, এগুলো বারবার ইউজ করবো, তো আমি এখন এগুলো ক্লিয়ার করে দিই। আমরা অঙ্ক করার সময় বারবার কক্ষ তাপমাত্রা ইউজ করবো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড ইউজ করবো। কক্ষ তাপমাত্রা মানে হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। সো কক্ষ তাপমাত্রা যেহেতু 25 ডিগ্রি, আমরা যদি কক্ষ তাপমাত্রাকে কেলভিনে কনভার্ট করি তাহলে 25 ডিগ্রির সাথে বেসিক্যালি যোগ করতে হবে 273। তাহলে 25 প্লাস 273 যখন যোগ করে দেব, এটার ডিগ্রি সেন্টিগ্রেড না থেকে এটা হয়ে যাবে কি কেলভিন। সো যোগ করে ফলাফলটা দেখা যাচ্ছে পাবো আমরা 298 কেলভিন। সো বারবার এগুলো যেন বারবার অঙ্কের মধ্যে হিসেব করা না লাগে, আমরা অঙ্ক এত বেশি করব, নিজেরা চেষ্টা করবো অঙ্ক এত বেশি করার যে 0 মানে সাথে সাথে 273 যেন মনে চলে আসে, 25 ডিগ্রি মানে 298 কেলভিন মনে আসে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড বারবার অঙ্কে পাবেন, 27 ডিগ্রি মানেই 300 কেলভিন। ওই যে 300 মানে একটা রাউন্ড নাম্বার পাওয়া যায় দেখে অঙ্কে অনেক বেশি 27 ডিগ্রি সেন্টিগ্রেড ইউজ করে। সো 27 ডিগ্রি মানে 300 কেলভিন, এটা যেন বারবার হিসাব করা না লাগে, অঙ্ক করতে করতে যেন কাইন্ড অফ মুখস্থ হয়ে যায়, ঠিক আছে। সো দিস ইজ কেলভিন টেম্পারেচার গেল। কেলভিন টেম্পারেচারে ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে 273 যোগ করলে কেলভিন পাবো। নাও তাহলে আমরা একটু ফারেনহাইট শিখি। আমরা জানি এটা ক্লাস 9-10 পড়ে আসার কথা ফিজিক্সে আপনাদের। ফারেনহাইট থেকে যদি আমরা ডিগ্রি সেন্টিগ্রেডে কনভার্ট করি, আমি লিখছি ফারেনহাইট, আরে কি লিখছি, ফারেনহাইট টু ডিগ্রি সেন্টিগ্রেড। এই ক্ষেত্রে আমরা কি করব, সূত্রটা হচ্ছে আপনারা সবাই পড়ে এসেছেন ফিজিক্সে, দ্যাট ইজ C/5 ইজ ইকুয়াল টু F-32/9। সূত্রটা হচ্ছে এটা, C/5 ইকুয়াল টু F-32/9, মিনিং আমাদের বডি টেম্পারেচার যদি 103 ডিগ্রি ফারেনহাইট হয়, আমরা এফ এর জায়গায় বসাবো 103, সেখান থেকে 32 বাদ দিয়ে 9 দিয়ে ভাগ করব, পুরো ভ্যালুটাকে 5 দিয়ে গুণ করলে ডিগ্রি সেন্টিগ্রেড পাওয়া যাবে। অতএব অন্যভাবে বললে সি ইকুয়াল টু F-32/9, F-32/9, এই পুরোটাকে গুণ করতে হবে কত দিয়ে, গুণিত 5। তাহলে ভাইয়া এখান থেকে আমরা যদি ফারেনহাইট থেকে ডিরেক্ট কেলভিনে যেতে চাই, সুতরাং আমরা এখান থেকে বের করে ফেলতে পারি। এগুলো হাতে কলমে কেন করাচ্ছি, স্লাইড দিয়ে করাচ্ছি, এগুলো হাতে কলমে করলে বুঝটা বেটার হয়, মনে থাকে বেশি, বুঝতে বেটার হয়, একটু সময় লাগে, বুঝতে বেটার হয় আর কি। এগুলো স্লাইড মাইট দিয়ে শেখার দরকার নাই, হাতে কলমে শিখবেন অলওয়েজ, ঠিক আছে। সো আমি ধরেন তাহলে কেলভিন থেকে কি বলে ফারেনহাইট থেকে কেলভিনে যাব, ফারেনহাইট থেকে সিতে আসবো এই সূত্র দিয়ে, আর ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে 273 যোগ করলে আমরা পেয়ে যাব কেলভিন। অতএব কেলভিন ইকুয়াল টু F-32/9 গুণিত 5 প্লাস 273। এই পুরো ভ্যালুটার সাথে গুণিত 5 পর্যন্ত এই পুরো ভ্যালুটা হিসাব করে তার সাথে 273 যোগ করলে আমরা কেলভিনের ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এখন এই সূত্র কি মুখস্থ করা লাগবে না, কোনো নিড নাই, আপনি ওইটাই মনে রাখেন, ওখান থেকে বের করেন, এত বেশি সময় লাগবে না তো।
ওটাই মনে রাখেন, ফারেনহাইট থেকে ডিগ্রি সেন্টিগ্রেডটা মনে রাখার ট্রাই করেন আপনারা। ভ্যালুটা বের হয়ে গেলে তার সাথে 273 যোগ করে দেবেন। সো মুখস্থ রাখার কিছু নাই। এটা দেখাইছি যে কখনো যদি এমসিকিউতে আসে যে নিচে একক পরিবর্তনের সঠিক কত, একক পরিবর্তনের ক্ষেত্রে সঠিক সূত্র নিচের কোনটি, এরকম আসলে এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে, ফারেনহাইটের জন্য। ফর এক্সাম্পল এই যে জ্বরের কথা বললাম, ধরেন আমাকে বললো 103 ডিগ্রি ফারেনহাইট, এইটাকে তুমি কেলভিনে কনভার্ট করো, তাহলে আমরা এখান থেকে একবারে লিখতে পারি কেলভিন ইকুয়াল টু, তাহলে 103 মাইনাস 32/9, এই পুরোটাকে 5 দিয়ে আমরা গুণ করব এবং পুরোটাকে 5 দিয়ে গুণ করার পরে 273 যোগ করে দেব। সো এই কাজটা যদি আমরা করি ক্যালকুলেটারে তাহলে কি আসে আসেন দেখি। আমরা দেখতে পাবো 103 মাইনাস হচ্ছে কত, 32, 71/9, 71/9 গুণিত 5 প্লাস 273। আরে কত আসলো জানি, সরি 103 মাইনাস 32, 103 মাইনাস 32 ভাগ 9 গুণ 5 প্লাস 273। আনসারটা আসতেছে 2812/9, 2812/9, তাহলে 312.44, 312.44 কেলভিন। দিস ইজ ইট, আমরা কেলভিনে এভাবে একসাথে পেয়ে যাব, ঠিক আছে। সো দ্যাটস ইট, আমাদের তাপমাত্রা বিষয়ক যে এককের রূপান্তর সেটা আমরা শিখে গেলাম, প্যারা নাই। আমরা পরেরটাই চলে যাই। তাপমাত্রায় 3টাই দরকার আমাদের, ফিজিক্সে হয়তো র্যাঙ্কিন স্কেল টিস্কেল লাগে, আমাদের কেমিস্ট্রিতে কোনো দরকার হয় না। মনে রাখবেন সায়েন্টিফিক একক হচ্ছে কেলভিন, তার মানে আমরা একমাত্র চার্লসের সূত্র ছাড়া সকল অঙ্কে কেলভিন ব্যবহার করতে হবে। এটা আমি স্টার দিয়ে লিখে দিচ্ছি, সকল অঙ্কে, সকল ম্যাথে পাশে এটা লিখে দিলাম এক্সেপ্ট চার্লস, এক্সেপ্ট আদি চার্লস। একটু পরেই আমরা যখন চার্লসের সূত্র পড়বো তখন আদি চার্লস কথাটার মানে কি এটা বুঝে যাবেন ইনশাল্লাহ। এক্সেপ্ট আদি চার্লস, সকল ম্যাথে কেলভিন তাপমাত্রা ব্যবহার করতে হবে। এটা একটু নোট আকারে লিখে নিতে পারেন ইনশাল্লাহ, মনে থাকে যেন, তাহলে সকল অঙ্ক যখন আমরা করব কেলভিন স্কেল ইউজ করব। ডান, তাপমাত্রা রিলেটেড কথাবার্তা শেষ, আসেন পরের ইতে যাই। তো পরের টপিকে যদি আমরা যাই, আমরা শিখে ফেলি আসুন সবাই মিলে আয়তনের এককগুলা কিভাবে পরিবর্তনীয়। আয়তন, সো লেটস গো ফর আয়তন। আয়তনের এককগুলাকে যদি ডিফাইন করি, সবচেয়ে কমন একক হচ্ছে মিটার কিউব, লিটার আর এমএল, সেন্টিমিটার কিউব, ঠিক আছে। সো প্রথমেই যেটা আমরা শিখবো এটা শিখে রাখবেন, 1 ml মানেই হচ্ছে 1 সেন্টিমিটার কিউব। 1 ml মানে 1 সেন্টিমিটার কিউব। আরেকটা ব্যাপার, সেন্টিমিটার কিউবেরকে আরেকভাবে প্রকাশ করা হয় সিসি নামে, সিসি নামে। যাহা সেন্টিমিটার কিউব তাহাই সিসি। সিসি কথাটার ফুল মিনিং হচ্ছে কিউবিক সেন্টিমিটার, কিউবিক সেন্টিমিটার, আর এখানে লেখা সেন্টিমিটার কিউব, একই জিনিস। তো যাহা সেন্টিমিটার কিউব তাহাই সিসি, আবার এটা মানে হচ্ছে 1 ml। তাহলে ভাইয়ারা 1 লিটারকে যদি আমরা কনভার্ট করি, ধরেন আমাকে 1 লিটার আয়তন দেওয়া হলো, 1 লিটার মানে বুঝতে পারছি 1000 ml, এটা আমরা সবাই জানি। 1 লিটার মানে হচ্ছে 1000 ml। নাও 1000 ml মানে তাহলে দাঁড়াচ্ছে কি 1000 সিসি। সো আমার অঙ্কে যদি কোথাও এমএল এ বা সিএম কিউবে ভ্যালুটা দেওয়া থাকে, ওটাকে 1000 দিয়ে ভাগ করলে আমরা লিটার পেয়ে যাব। ধরুন অঙ্কে বলা 40 সেন্টিমিটার কিউব অক্সিজেন গ্যাস, 40 সেন্টিমিটার কিউব অক্সিজেন গ্যাস, অঙ্কটা করা লাগবে দেখা যাচ্ছে আপনার লিটারে। তাহলে আপনি সিম্পলি 40 সেন্টিমিটার কিউবকে 1000 দিয়ে ভাগ করবেন, লিটার পেয়ে যাবেন। বিকজ সেন্টিমিটার কিউব মানে এমএল, আর এমএল কে 1000 দিয়ে ভাগ করলে লিটার পাওয়া যায়। সো 1 লিটার ইকুয়াল টু 1000 ml মানে 1000 সিএম কিউব গেল। আরো বেশ কিছু একক আমরা শিখি। এখানে একটা স্পেসিফিক একক যেটা নিয়ে মানুষের বেশ প্রবলেম হয়, মনে রাখবেন 1 লিটার কথাটার মানেই হচ্ছে 1 ডিএম কিউব, ডেসিমিটার কিউব, এটা ডেসিমিটার কিউব। 1 লিটার মানে 1 ডিএম কিউব। কোথাও যদি লেখা থাকে 5 ডিএম কিউবের পাত্রে, 5 ডিএম কিউবের পাত্রে, এরকম কথা বলা থাকার মানে 5 লিটারের পাত্র। যাহা ডিএম কিউব তাহাই লিটার, এটা মনে রাখতে হবে আমার। নাও তাহলে আমরা মিটার কিউবের সাথে যদি কানেকশনটা তৈরি করার চেষ্টা করি, এরকম হয়ে যাবে জিনিসটা। দেখি, আমরা জানি 1 মিটার কিউব মানে 1000 ডিএম কিউব, 1 মিটার কিউব মানে 1000 ডিএম কিউব। আপনার মনে হইতে পারে স্যার এটা কোত্থেকে বললেন, ভাইয়া এটা কোত্থেকে বললেন? ভাই আমরা এটা এই জিনিস জানি ভাই, আমরা
1 মিটার মানে 10 ডেসিমিটার, এটা সেই ছোটবেলা থেকে এসব একক পড়ে আসছে। 1 মিটার মানে 10 ডেসিমিটার, 100 সেন্টিমিটার 1000 মিলিমিটার, ওই এককের রূপান্তর, এটা ছোটবেলা থেকে পড়ে আসছে। সো 1 মিটার মানে যেহেতু 10 ডিএম কিউব, 1 মিটার কিউব কথাটার মানেই হচ্ছে 1 মিটার ইন্টু 1 মিটার ইন্টু 1 মিটার। মিটার কিউব কথাটার মানে 3টা 1 মিটারকে গুণ করা। তার মানে বেসিক্যালি প্রত্যেক 1 মিটারে যদি আপনি 10 করে বসান, 10 10 10 তিনটা 10 গুণ হবে মানে 10 কিউব, আর এবার মিটার কিউবের জায়গায় হয়ে গেল ডিএম কিউব, মানে 1000 ডিএম কিউব। সো এত কি লজিক জানা লাগবে না? আপনার যদি মুখস্থ করতে সুবিধা হয় ভেরি নাইস, মানে মুখস্থটাই লাগবে আমার, যে 1 মিটার কিউব মানে 1000 ডিএম কিউব। কিন্তু যদি কোনো কারণে ভুলে যায় সম্পর্কটা, আমরা ওইভাবে বের করতে পারবো পরীক্ষা হলো। লজিক্যালি 1 মিটার কিউব মানে 1m ইন্টু 1m ইন্টু 1m, 3টা 1m এর গুণফল মানে 3টা 10 ডিএম এর গুণফল, 10 ডিএম ইন্টু 10 ডিএম ইন্টু 10 ডিএম মানে 10 কিউব ডিএম কিউব, 1000 ডিএম কিউব। ভালো কথা। আবার 1 মিটার কিউব মানে যেহেতু 1000 ডিএম কিউব, এক্ষুনি শিখে এসেছি 1 লিটার মানে 1 ডিএম কিউব, যাহা ডিএম কিউব তাহাই লিটার। দ্যাটস ওয়াই আমি এখানে লিখে দিতে পারবো 1000 লিটার। সো 1 মিটার কিউব মানে 1000 লিটার। দ্যাটস ওয়াই কখনো যদি আমাদের প্রয়োজন পড়ে যে আমরা লিটার থেকে মিটার কিউবে যাব, আমাদের সিম্পলি এই লজিকটা অ্যাপ্লাই করে আমরা বের করে ফেলতে পারবো। ধরেন আপনি 5 লিটারকে কনভার্ট করতে চাচ্ছেন, যে 5 লিটারকে আমি মিটার কিউব বানাতে চাই, সিম্পলি ঐকিক নিয়মটা আগে চিন্তা করেন যে 1000 লিটারে হয় 1 মিটার কিউব, 1000 লিটারে হয় 1 মিটার কিউব। কেমনে আসছে আমি তো পরে দেখাই দিচ্ছি কেমনে আসছে। 1000 লিটারে হয় 1 মিটার কিউব, তাহলে 1 লিটারে কত হবে? 1 লিটার মানে তাহলে আমার এই 1/1000 মিটার কিউব। অন্যভাবে বললে এই যে আপনি সম্পর্ক পেয়ে গেছেন, এখানেই আমাদের সম্পর্কটা লুকায় আছে, যে কোনো লিটারকে মিটার কিউবে কনভার্ট করার জন্য 1000 দিয়ে ভাগ করতে হবে। তার মানে 5 লিটার উইল কনভার্ট টু 5 ডিভাইডেড বাই 1000 মিটার কিউব। 5 ডিভাইডেড বাই 1000 মিটার কিউব মানে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। সো মনে রাখবো আমরা যে লিটারকে 1000 দিয়ে ভাগ করলে মিটার কিউবে কনভার্ট হয়ে যাবে, অন্যদিকে মিটার কিউবকে 1000 দিয়ে গুণ করলে লিটারে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে? সো দ্যাটস ওয়াই যদি আমাকে এমএল দেওয়া থাকে, এমএল থেকে মিটার কিউবে যাওয়া লাগে, আমরা এক ধাক্কায় ওখানে চলে যাই। ধরেন আমাকে এরকম তত্ত্ব দিল একটা, যে আচ্ছা তুমি 5 এমএল কে 5 এমএল থেকে মিটার কিউব বানাও, কেমনে আসবে? সো প্রথমত 5 এমএল থেকে আপনি লিটার চিন্তা করেন, 5 এমএল থেকে লিটার বানাতে 1000 দিয়ে ভাগ করা লাগবে উপরের সম্পর্কটা চিন্তা করলে। ঠিক আছে? এমএল বা সেন্টিমিটার কিউব থাকলে আগে 1000 দিয়ে ভাগ করলে লিটার পাবেন, লিটারকে আবার 1000 দিয়ে ভাগ করলে কি আসবে? মিটার কিউব। সো 5 এমএল, অতএব 5 এমএল সমান আমরা লিখে দিতে পারি ইকুয়াল টু, আপনার দুইবার 1000 দিয়ে ভাগ করা লাগবে, দ্যাট ইজ 5 ইন্টু 10 টু দি পাওয়ার -6 মিটার কিউব। সো এমএল বা সেন্টিমিটার কিউব থেকে যদি আমরা মিটার কিউবে যেতে চাই, আমাদের টোটাল 10 টু দি পাওয়ার -6 দিয়ে গুণ করা লাগবে, অথবা 10 টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ করা লাগবে। দ্যাটস দ্য ট্রুথ, দ্যাটস দ্য থিং। সো দ্যাটস ইট। আমাদের আয়তনও মোটামুটি শেখা হয়ে গেছে। এখানে যে এককগুলোর কনভার্সন দেওয়া আছে, কত দূর থেকে কত দূর দেখিয়ে দিয়ে এটা, ওটা যদি দেখাতে চাই তাহলে জিনিসটা হবে বেসিক্যালি, ও এটার কালার দূর, বাদ দেন। আমি এখনো কিছুটা অনভ্যস্ত, সবার কাছে দুঃখ প্রকাশ করছি। আমি এখনো বোর্ডে কিছুটা অনভ্যস্ত, ইনশাল্লাহ ক্লাস নিতে নিতেই হয়ে যাবে জিনিসটা, কারো প্রবলেম থাকবে না। এই কয়েকটা যেন ভালো মতো মনে থাকে আমাদের, এই কয়েকটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। নাও এই যে এককগুলা শিখলাম ভালো কথা, এখন এই যে এককের রূপান্তর আমি বলছি, আসেন আমরা কিছু রূপান্তর শিখে দেখি। মনে রাখবেন মিটার কিউব কিন্তু এসআই একক। ধরেন আমাদেরকে এগুলো ব্যবহার করে অনেক কিছুই ব্যবহার করতে দিল। ধরেন আমাকে বলল 1 নিউটনকে, এটা বলবে না, আমি আপনাদেরকে একটা ডেমো দেখাচ্ছি কাইন্ড অফ। 1 নিউটনকে সিজিএস এককে প্রকাশ করো। কেমনে একক চেঞ্জ করতে হয় সেটার একটা ডেমো। অনেকে এগুলো আগে থেকে পারেন, যারা এগুলো ভালো পারেন স্কিপ করে যান, কোনো প্রবলেম নাই। কিন্তু যাদের এগুলো দেখার আগ্রহ আছে যে না স্যার আমার তো এককে প্রবলেম হয়, আপনারা সেকেন্ড ইয়ারে উঠে গেছেন, অনেক সময় দেখবেন ওই যে ফার্স্ট পেপারের 4 নাম্বার চ্যাপ্টার রাসায়নিক পরিবর্তনে এককের কিছু রূপান্তর ছিল, ওখানে দরকার পড়ছে কিছু। সো অনেক জায়গাতে এককের রূপান্তরের দরকার পড়ে। তারপর এই সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার পরিবেশ রসায়নে লাগে, তার চেয়েও বেশি লাগে হচ্ছে সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টার পরিমাণগত রসায়নে, ওখানে ডিরেক্ট একক রূপান্তরের বেশ কিছু প্রশ্ন আসে। তো ওগুলো তো আমরা শিখবই, কিন্তু নর্মালি কেমনে একক রূপান্তর করে এই ব্যাপারগুলো আমি জানি না আপনারা আগে পড়ছেন কিনা। পড়ে থাকলে মাশাআল্লাহ, যাদের এগুলোতে সমস্যা আছে দেখে নেবেন। ফার্স্ট অফ অল নিউটনটা হচ্ছে এসআই একক, আগে এটাকে আমরা চিহ্নিত করি। দিস ইজ এসআই ইউনিট, দিস ইজ অফ এসআই অরিজিন। ঠিক আছে? এটা হচ্ছে এসআই। আমাকে কনভার্ট করতে বলছে সিজিএস ইউনিটে, এটা করতে হবে। তো মনে রাখতে হবে সিজিএস এককে, ঠিক আছে, সিজিএস এককে ভরকে প্রকাশ করা লাগে,
গ্রাম দিয়ে, ওই যে জি জি শব্দটা দিয়ে গ্রাম বোঝাচ্ছে। যদি আপনি এটাকে দৈর্ঘ্য প্রকাশ করতে চান, সিজিএসআইওকে দৈর্ঘ্য প্রকাশ করে হচ্ছে সেন্টিমিটার দিয়ে, আর লাস্টলি সময় হচ্ছে সেকেন্ড, ওটা আমি লিখলাম না, লাস্টের এসটা হচ্ছে সেকেন্ড। এসআই ইউনিটের জিনিসটা কিন্তু সেম না। এসআই ইউনিটে ভর হচ্ছে কেজিতে আমরা প্রকাশ করি, ভর কেজিতে প্রকাশ করি, আর দৈর্ঘ্য প্রকাশ করি মিটারে। সো বেসিক্যালি আপনার যেটা করতে হবে, এসআই ইউনিট থেকে যখন আপনি সিজিএস এ যাবেন তখন এই ব্যাপারগুলো চেঞ্জ করতে হবে। যে ভরটা কেজিতে আছে সেটাকে গ্রাম বানাবেন, যে ভরটা মিটারে, দৈর্ঘ্যটা মিটারে আছে সেটাকে সেন্টিমিটার বানাবেন। যেমন 1 নিউটন, ফার্স্ট অফ অল নিউটন কোত্থেকে আসছে এটা যদি আমরা বুঝে যাই, আপনার এটা বোঝা লাগবে 1 নিউটন কথাটার মানেই 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই জিনিস দুইটা কিন্তু সমান, 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আপনি বলবেন যে স্যার এটা কোত্থেকে পেলেন? জিনিসটা আমরা পাইছি কোত্থেকে দেখাচ্ছি আমি। আপনারা জানেন এফ ইকুয়াল টু এম এ, এফ ইকুয়াল টু এম এ, তাহলে এফ এর একক হবে, এফ এর একক যে নিউটন, আমরা যে 1 নিউটন লিখবো, এই 1 নিউটন সমান কি হয়ে যাবে? এম, এম মানে হচ্ছে ভর, ভরের একক হচ্ছে কেজি, 1 ধরে নিলাম জিনিসটা 1 কেজি, আর এ হচ্ছে ত্বরণ, ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে 1 নিউটন মানেই 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভালো কথা। এখন আমাদের কাজ হচ্ছে এটাই যে কেজি আর মিটারকে চেঞ্জ করে গ্রাম আর সেন্টিমিটারে কনভার্ট করা। সো এটাকে যদি আমি করতে যাই, আমি ভেঙে লিখি, জিনিসটা বেসিক্যালি এরকম দাঁড়াচ্ছে 1 কেজি, আচ্ছা ভেঙেই লেখেন এভাবে, ঠিক আছে? তাহলে 1 কেজি, আগে কেজি টুকুকে কনভার্ট করেন। 1 কেজির জায়গায় আমরা নিয়ে নেব 1000, 1 কেজিতে 1000 গ্রাম। 1 মিটারের জায়গায় আমরা নিয়ে নেব 100 সেন্টিমিটার, ঠিক আছে? এই দুইটা কাজ করলেই আমার কেজিটা কনভার্ট হয়ে চলে গেল গ্রামে, মিটারটা কনভার্ট হয়ে চলে গেল সেন্টিমিটারে। পার সেকেন্ড স্কোয়ারে কোনো চেঞ্জ নাই, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানে কোনো চেঞ্জ নাই। আমরা শুধু কোন জায়গা চেঞ্জ করছি? গ্রাম চেঞ্জ করছি আর সেন্টিমিটার চেঞ্জ করছি, দুই জায়গা। তাহলে এই দুইটাকে যদি আমরা গুণ করি, 1000 গুণিত 100, তার মানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লক্ষ গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। না, এই 1 লক্ষকে চাইলে আপনি 10 টু দি পাওয়ার 5 লিখতে পারেন, 10 টু দি পাওয়ার 5, 1 লক্ষ মানেই 10 টু দি পাওয়ার 5, রাইট? তাহলে এখন এবার মনে রাখবেন, এই যে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার যে জিনিসটা পেয়েছেন, এই এককটা, এই এককটাকেই সিজিএস এককে একসাথে কি নামে ডাকে? ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এই পুরোটাকে ডাকা হয় ডাইন, সরি ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার না, ডাইন নামে, ডাইন। যেমন 1 নিউটন মানে 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তেমনি 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার মানে 1 ডাইন। ডাইন হচ্ছে সিজিএস এককে, এটা দরকার হলে পাশে লিখে ফেলি, লিখবো এখানে 1 ডাইন ইকুয়াল টু 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? এই জিনিসটা পেয়ে গেলাম। পাশে দরকার হলে আমরা এটা লিখে রাখি যে ডাইন হলো সিজিএস এককে, সিজিএস একক সিস্টেমে বলের একক। ডাইনের সাথে তাহলে নিউটনের সম্পর্ক কি? 1 নিউটন মানে 10 টু দি পাওয়ার 5 ডাইন, 1 নিউটন মানে 10 টু দি পাওয়ার 5 ডাইন। এভাবে আমরা চেঞ্জ করি। এস ফর এটা কেন এখানে দেখিয়েছি, আমরা ইনশাল্লাহ সামনে এই চ্যাপ্টারের মধ্যে আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইকুয়াল টু এনআরটি, এনআরটি পড়তে গিয়ে আর বলে একটা জিনিস পাবো। ওই আর এর মান নির্ণয় করতে গিয়ে পোলাপাইন অনেক জায়গায় অনেক ঝামেলার সৃষ্টি করে, স্পেশালি সিজিএস এককে আর এর মান নির্ণয় করতে পরীক্ষায় নিয়মিত আসে। দেখবেন ওখানে গিয়ে আমাদের এই আইডিয়াটার দরকার পড়তেছে। আমরা এই আইডিয়াটা ব্যবহার করে সিজিএস এককে আর এর মান নির্ণয় করব। দ্যাটস ওয়াই এটা আগে থেকে শিখে রাখলাম কিভাবে এককটা একক কনভার্ট করা লাগে। ডান ভাই, আমাদের এটা ডান। আমরা পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে যদি চলে যাই, এবার হয়ে চলে আসবো নতুন আরেকটা একক শিখবো। আমাদের কিন্তু তাপমাত্রা এবং আয়তন শেখা হয়ে গেছে। দ্যাট লিভস আস উইথ অনলি অন দ্য টাফেস্ট থিং, চাপের একক, চাপের একক। ভালো কথা। তো চাপের একক, ফার্স্ট অফ অল আমরা যেহেতু পরিবেশ রসায়নে গ্যাস অংশ নিয়ে পড়ালেখা করছি, আমাদের সবচেয়ে বেশি যে চাপটা ফেস করা লাগবে দ্যাট ইজ 1 ATM, বায়ুমণ্ডলীয় চাপ। 1 বায়ুমণ্ডলীয় চাপ, এটাকে আমাদের বিভিন্ন এককে কনভার্ট করতে হবে। তো মনে রাখবো 1 অ্যাটমসফিয়ার, আমি প্রথমেই যে ভ্যালুটা লিখছি, নর্মালি এটা কেউ শুরুতে লেখে না, কিন্তু এটা আমার লেখার একটা কারণ আছে, তারপরে আমি এটা ব্যাখ্যা দিচ্ছি কেন এটা লিখলাম। 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল টু 760 টর। টর বলে নতুন একটা একক পেলাম। ফার্স্ট অফ অল কেন আমি প্রথমে টর লিখলাম বা 1 অ্যাটমসফিয়ার কথাটার মানে কি, এটাও যদি আমরা বুঝতে চাই। বেসিক্যালি বায়ুমণ্ডলীয় চাপ কথাটার মানে আসলে কি? 1 ATM যে লেখা আছে ভাইয়ারা, এটাকে ইংলিশে উচ্চারণ করে অ্যাটমসফেরিক প্রেসার। 1 অ্যাটমসফেরিক প্রেসার, এই অ্যাটমসফেরিক প্রেসার কথাটার মানে অ্যাকচুয়ালি কি?
তো বহু আগে মানুষজন অলরেডি ফিল করছিল একটা ব্যাপার, সেটা হচ্ছে আমাদের কাঁধের উপরে যে বাতাসটা আছে, এই যে বায়ুমণ্ডল যেটা আছে, এই বায়ুমণ্ডল তো বাতাস দিয়ে তৈরি গঠিত বেসিক্যালি, তাই না? এই বাতাস তো একটা পদার্থ। তো তাহলে আমাদের কাঁধের উপরে যে পদার্থটা আছে, মাথার উপরে যে পদার্থটা আছে, বাতাসরূপী পদার্থটা আছে, পদার্থগুলো আছে, এই পদার্থগুলো অলওয়েজই আমাদের ঘাড়ের উপরে একটা চাপ সৃষ্টি করতেছে। ব্যাপারটা এভাবে চিন্তা করেন, আপনার ঘাড়ের উপরে যদি আমি একটা বোঝা চাপাই দেই, তাহলে আপনি একটা ফোর্স অনুভব করবেন না নিচের দিকে? মানে বোঝা যত ভারী হবে তত আপনি কুজা হইতে থাকবেন। সো ওপর থেকে একটা প্রেসার থাকে, মাথার উপরে কোনো কিছু থাকলে ওই জিনিসটা আমাদের মাথার উপরে কি দেয়? প্রেসার দেয়। বোঝা দিয়ে চিন্তা করেন, এবার ওই বোঝাটাকে বাতাস দিয়ে রিপ্লেস করেন, যে আমাদের মাথার উপরে একটা অদৃশ্য বাতাসের বোঝা অলওয়েজ আছে। তাহলে যেহেতু বাতাসটাও পদার্থ, বোঝা যেভাবে, যে কোনো একটা বোঝা যেভাবে আমাদের উপর ফোর্স অ্যাপ্লাই করবে, এই বাতাসটা আমাদের মাথার উপর থাকার কারণে বাতাসটা আমাদের উপরে একটা সেম টাইপের ফোর্স অ্যাপ্লাই করবে। ওই ফোর্সটাকে যদি আমরা কি ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দেই, আমরা চাপ পেয়ে যাব। তার মানে বাতাস জিনিসটার একটা প্রেসার আছে, যে কোনো জিনিসের উপর প্রেসার আছে। আরেকটা এক্সাম্পল দেই, যারা সাঁতার কাটতে জানেন, যারা অবভিয়াসলি সাঁতার কাটতে জানেন, গ্রামগঞ্জের মানুষ আছেন, নদী টদীতে সাঁতার কাটেন অথবা সুইমিং পুলে, আপনারা খেয়াল করে দেখবেন পানির গভীরে যত যাবেন আপনার চোখ টোক কেমন জানি লাগতেছে, আপনার মনে হবে নাক কান এগুলো বের হয়ে আসার ট্রাই করতেছে, চোখটা একটু বড় বড় হয়ে যাচ্ছে, চোখটা মনে হয় ফেটে বের হয়ে যাবে। যত নিচে যাবেন এই জিনিসটা অনুভব করবেন। এজ ফর কেন পানির গভীরে গেলে আমরা বেশি এই জিনিসটা অনুভব করি যে আমার চোখটা বের হয়ে আসবে? আমি প্রথম যখন এটা আবিষ্কার করছিলাম পুকুরে গোসল করার সময়, আমাদের পুকুরটা আমার বাসার পাশের পুকুর একটা ছিল, 2 মানুষ পরিমাণ পানি ছিল, অনেক গভীর। ওই গভীরতার দিকে আমি যাইতাম, সাঁতার তো শিখছি, ডুবার তো ভয় নাই তেমন, নিচের দিকে যাইতাম আর আমি আবিষ্কার করতাম আমার চোখ ধীরে ধীরে মনে হচ্ছে আমার কোঠর থেকে, অক্ষি কোঠর থেকে আস্তে আস্তে বের হওয়ার মতো মনে হচ্ছে। মানে এত জোরালো না, কিন্তু আমি বুঝতে পারতেছি যে চোখটা ধীরে ধীরে পপ করতেছে। মিনিং আমি যদি অনেক গভীরে যাইতে পারি, 10, 20, 30 মানুষ সমান পানির নিচে এরকম আনপ্রোটেক্টেড অবস্থায় চলে যায়, তাহলে দেয়ারস এ চান্স আমার চোখ বের হয়ে চলে আসবে মাথা থেকে। কি কারণে এটা হয়? এটা রিজনটা হচ্ছে আপনি যত পানির ভেতরে ঢুকতেছেন, আপনার ঘাড়ের ওপরে পানির কলামটা, পানির স্তম্ভের উচ্চতাটা বাড়তেছে। মিনিং আপনার ঘাড়ের ওপরে অনেক বেশি পানি আছে। এই পানিগুলো আপনার মাথার উপরে কি দিচ্ছে? একটা প্রেসার দিচ্ছে। এই প্রেসারের কারণে আপনার শরীরের উপর যখন প্রেসার পড়তেছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বের হয়ে আসার চেষ্টা করতেছে। দ্যাটস ওয়াই কেউ যদি গভীর সমুদ্রের গভীরে আনপ্রোটেক্টেড অবস্থায় যদি সাবমেরিন থেকে বের হয়ে পড়ে, ধরেন 1 কিলোমিটার পানির নিচে সাবমেরিন থেকে কেউ আনপ্রোটেক্টেড অবস্থায় বের হয়ে গেছে, ওর শরীরে কোনো স্যুট টুট কিছু নাই, ও যদি বের হয়ে যায় দেয়ারস এ চান্স ওর শরীর বিস্ফোরিত হবে, কারণ ওর মাথার উপরে 1 কিলোমিটার উঁচু পানি আছে। এই পানিটা তার উপরে যে প্রেসারটা দিচ্ছে, ওই প্রেসারটা ওর শরীর হ্যান্ডেল করতে পারবে না, বার্স্ট করার চান্স আছে। আই হোপ কি বলছি বুঝতে পারছেন। তাহলে এই যে পানি, একইভাবে কিন্তু আমাদের কাঁধের উপরে কি আছে? বাতাস আছে। বাতাসটাও আমাদের কাঁধের উপরে একটা প্রেসার দিচ্ছে। ধরে নেওয়া হয়, বিজ্ঞানীরা সবাই মিলে সর্বসম্মতিক্রমে এই বিষয়টাই একমত হয়েছেন যে ওভারঅল আমরা গড়ে ধরে নিব যে পৃথিবীতে আমাদের প্রত্যেকটা মানুষের কাঁধের উপর যে বাতাসটা আছে, এই বাতাসটা আমাদের উপর 1 অ্যাটমসফিয়ার চাপ প্রয়োগ করে। 1 অ্যাটমসফিয়ার চাপ প্রয়োগ করে, এটা আমরা ধরে নেই গড়ে। কোথাও একটু বেশি হয়, কোথাও একটু কম হয়, ঝড় আসলে চেঞ্জ হয়ে যায়। নিম্নচাপ সেগুলোতে বাতাস কম থাকে। এই যে আমরা বলি যে সমুদ্রে এখন নিম্নচাপ চলতেছে, এটার মানে ওই জায়গায় বাতাসের পরিমাণটা কম, বাতাস এখন কম প্রেসার দিচ্ছে। ওই কম প্রেসার দিচ্ছে বলে বাইরের যে অঞ্চলগুলোর বাতাসের চাপটা বেশি, ওই অঞ্চলের বাতাস দৌড়ায় নিম্নচাপ অঞ্চলে দৌড়ায় এসে ঘূর্ণিঝড় সৃষ্টি করে। সো বেসিক্যালি নিম্নচাপ মানে বেসিক্যালি কি? নিম্নচাপ মানে কোন একটা জায়গায় বাতাসের চাপ কমে গেছে, অন্যভাবে বললে ওখানে বাতাসের পরিমাণ কিছুটা কমছে। সো এই যে ওখানে বাতাসের চাপ কমে গেছে, আমরা জানি যে উচ্চ চাপ থেকে বায়ু টাইপ বা গ্যাস টাইপের জিনিস নিম্নচাপে প্রবাহিত হয়। তাহলে যে অঞ্চলে বাতাসের চাপটা কমে গেছে, সে অঞ্চলের চাপটা পূরণ করার জন্য আশপাশের মেলা অঞ্চল থেকে দৌড়ায় বাতাস আসবে, এসে ওই নিম্নচাপ অঞ্চলটাকে আবারও পুনরায় সমান চাপ বানাতে যাবে, স্বাভাবিক চাপে নিয়ে আসতে যাবে। এই যে বাতাসগুলা দৌড়ায় আসতেছে, দৌড়ে আসার সময় যে ঘূর্ণিপাক সৃষ্টি হচ্ছে, দ্যাট ইজ ঘূর্ণিঝড়। দ্যাটস ওয়াই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হয়। ঠিক আছে? সো আমরা বুঝলাম যে বাতাসের একটা চাপ আছে, বাতাস একটা পদার্থ। নাও বাতাসের যে চাপ আছে, এটা আমি টর দিয়ে কেন লিখছি? বিকজ এই ব্যাপারটা একটা এক্সপেরিমেন্টের সাহায্যে বিজ্ঞানী ইভানজেলিস্টই তো মনে হয়, ইয়েস, ইভানজেলিস্টা টরিসেলি এই জিনিসটা প্রমাণ করেন ব্যারোমিটার দিয়ে। এটা কাইন্ড অফ প্রাথমিক কালের একটা ব্যারোমিটার। এই যে দেখেন নিচে একটা পাত্র রাখা আছে, পাত্রের উপর একটা ভ্যাকাম, এই যে এখানে একটা আছে, আমরা বুঝতেছি না হয়তো দেখে, এই যে এইটার মাথাটা আর কি একটু অস্পষ্ট হয়ে গেছে চিত্রটা, এটার মাথাটা আটকানো, এই জায়গাটা ভ্যাকাম। ঠিক আছে? এর নিচে হচ্ছে একটা পাত্র, পাত্রের ভেতরে কি আছে? পাত্রের ভেতরে আছে হচ্ছে কি বলে যে মার্কারি, এগুলো হচ্ছে মার্কারি। মার্কারি মানে অন্যভাবে বলে মার্কারি মানে কি? মার্কারির মানে হচ্ছে পারদ দিয়ে রাখা।
এই পারদ তরল, আমরা জানি পারদ তরল অবস্থায় থাকে, এরকম তরল পারদের ভেতরে আপনি একটা ওপরের দিক আটকানো, এই যে দেখেন নলের এই জায়গাটা আটকানো, এরকম একটা নলকে, টেস্ট টিউবকে যদি আপনি উল্টা দিকে করে ভেতরে প্রবেশ করান, এই যে খেয়াল করেন ওপর থেকে 1 অ্যাটমসফিয়ার চাপ কিন্তু পড়তেছে, বাতাস 1 অ্যাটমসফিয়ার চাপ দিচ্ছে মার্কারির ভেতরে, মার্কারির ভেতরে 1 অ্যাটমসফিয়ার চাপ দেওয়ায় মার্কারিটা এই টেস্ট টিউবের ভেতরে একটা উচ্চতায় উঠে যাচ্ছে। আমরা হিসাব করে দেখতে পাইছি এই উচ্চতাটা হয় 760 মিলিমিটার, দিস ইজ 760 মিলিমিটার, 760 মিলিমিটার, মিনিং এই যে বাতাস মার্কারির উপরে যে চাপটা সৃষ্টি করলো, 1 অ্যাটমসফিয়ার চাপ সৃষ্টি করলো, এই 1 অ্যাটমসফিয়ার চাপ সৃষ্টি করার কারণে মার্কারির রাইজ, ওদিককার মার্কারি কিছুটা নিচে নেমে গেল, ওই মার্কারিগুলা ভেতর দিকে এই নলের ভেতরে ওঠা শুরু করবে, চাপ খেয়ে ভেতরে ওঠা শুরু করবে, রাইট? তো ওই যে ওপর থেকে যে একটু হাইটটা কমে গেল মার্কারির, আর এদিকে মার্কারির হাইট যে বেড়ে গেল, এই ওভারঅল পুরো যে ডিস্টেন্সটা, এই যে একদম জায়গা থেকে নিচ থেকে, এই যে বেস থেকে একদম ভিত্তি থেকে একদম এই যদ্দূর পর্যন্ত মার্কারিটা উঠছে, এটার উচ্চতাটা হবে 760 mm। বিজ্ঞানী টরের নাম অনুসারে, বিজ্ঞানী টরিসেলির নাম অনুসারে, তাই 1 অ্যাটমসফিয়ারকে 760 টর নামে ডাকা হয়, আর অ্যাকিউরেটলি বললে জিনিসটা 760 mmHg। মানে আমরা যদি হাইট দিয়ে প্রকাশ করি 760 মিলিমিটার অফ এইচজি, 760 মিলিমিটার অফ এইচজি। দ্যাটস ওয়াই এখানে 1 অ্যাটমসফিয়ার সমান 760 টন লেখা, যেটাকে চাইলেই আমরা কনভার্ট করে লিখতে পারবো 760 মিলিমিটার। আচ্ছা ওদিকে আচ্ছা লিখি, সমস্যা নেই, 760 মিলিমিটার এইচজি। আচ্ছা এটা ওখানে না লিখি, মিলিমিটারের সাথে আরো কানেকশন আছে তো। সো টর আর মিলিমিটার একই, আমরা টর ব্যবহার করি নর্মালি সম্মান দেখায়, বিজ্ঞানী টরিসেলির ওপর সম্মান দেখায় যে উনি এটা বাইর করছেন, তার নামে আমরা এটাকে টর বলবো। আর যদি একদম অ্যাকিউরেটলি হিসাবটা বলতে চাই কতটুকু উঠবে, পারদটা কতটুকু উচ্চতায় থাকবে, সেটা হচ্ছে 760 মিলিমিটার উচ্চতায় পারদ থাকবে। মিলিমিটার থেকে চাইলে আপনি সেন্টিমিটারে যাইতে পারেন, তখন আমরা এটাকে বলি 76 সেন্টিমিটার এইচজি। ফিজিক্সে সেন্টিমিটারটা অনেক ইউজ হয়, মিটারও প্রচুর ইউজ হয়, 0.76 মিটার। সিম্পলি হাইটটাকে আমরা বিভিন্ন এককে কনভার্ট করলাম, ঠিক আছে? এর মধ্যে মনে রাখতে হবে টরটা পরীক্ষায় ডিরেক্ট আসছে যে 1 অ্যাটমসফিয়ার সমান কত টর, এরকম প্রশ্ন আসছে, অ্যাডমিশনেও আসছে, বাট অঙ্ক করতে এইটা অনেক লাগে ফর ম্যাথ। আমি চিহ্নিত করে দেবো কোন কোনগুলো অঙ্ক করতে বেশি লাগে। নাও আরেকটা জিনিস এবার দেখাই, এই যে টরিসেলির যে পরীক্ষা, ও যে এই জায়গাটায় পারদ ব্যবহার করছিল, পারদের বদলে আমরা চাইলে পানি ব্যবহার করতে পারি। পানি কিছুটা আনরিলায়েবল, কারণ পানি দ্বারা টেস্ট টিউব ভিজে যায়, পানি বাষ্পীভূত হয় সহজে, পানির ডেনসিটি অনেক কম, পানির ঘনত্ব অনেক কম, দ্যাটস ওয়াই পানিটা নর্মালি ইউজ করা হয় না। কিন্তু চাইলে আমরা পারদের বদলে পানি ইউজ করতে পারবো, এবং যখন পানি ব্যবহার করব এই সেম রেজাল্ট, এই যে এখানে যেটা পাইছি আমরা, পানি ব্যবহার করলে পানির ঘনত্ব কম হবার দরুন, পানির ঘনত্ব কম হবার কারণে পানির উচ্চতা পারদ অপেক্ষা অনেক বেশি হয়, মানে পারদের উচ্চতা যে 760 মিলিমিটার উঠছিল, পানির ক্ষেত্রে অনেক বেশি উঠবে, কারণ পানি অনেক কম ডেন্স, পানি অনেক কম ঘন, পানির ওপর অল্প চাপ প্রয়োগ করলেও অনেক বেশি উঠবে। ওর অণুগুলো একটু দূরে দূরে আছে, পারদের অণুগুলো অনেক কাছে আছে, তাই পারদকে উঠানো কঠিন, পারদকে চাপ প্রয়োগ করে ওঠানো কঠিন, তাই পারদের ক্ষেত্রে অল্প উচ্চতা উঠতেছে। কিন্তু পানি কম ঘন হওয়ার কারণে পানির উচ্চতা পারদ থেকে অনেক বেশি উঠবে। এ মান হলো, আমরা যদি মানটা লিখি, এ মান হলো 10.3 মিটার, বিশাল উচ্চতা। 10.3 মিটার মানে অলমোস্ট 30 মিটারের চেয়ে উপরে, 33 মিটারের কাছাকাছি। এ মান হলো 10.3 মিটার। তার মানে আমি পানির ওপরে যদি 1 অ্যাটমসফিয়ার চাপ প্রয়োগ করি, নলের ভেতরে পানির উচ্চতাটা হয়ে যাবে কত? 10.3 মিটার। এন্ড এটা একটা রিজন কেন আমরা পারদ ব্যবহার করি। পানি ব্যবহার করলে 33 ফুট উঁচু একটা টেস্ট টিউব ব্যবহার করা লাগবে, বিশাল লম্বা টেস্ট টিউব ব্যবহার করা লাগবে। তাছাড়া পানির অনেক বাজে বাজে বৈশিষ্ট্য আছে, পানি সহজেই ভ্যাপারাইজড হয়ে যায়। এই ঘটনাগুলো হোক, আমরা এটা চাই না বলে আমরা সাধারণত পানি ইউজ না করে কি ব্যবহার করি? পারদ ব্যবহার করি। কিন্তু আমরা যদি চাইতাম 1 অ্যাটমসফিয়ার চাপের হিসেবে, অল্টারনেটিভ হিসেবে পানির উচ্চতা ব্যবহার করতে পারতাম, দ্যাট ইজ 10.3 মিটার। দ্যাটস ওয়াই আমি আগের সমীকরণে এসে তাই এই জায়গায় লিখে দিব আমরা এটা, যে 1 অ্যাটমসফিয়ার মানে হচ্ছে 10.3 মিটার অফ ওয়াটার। আপনি এটাও লিখতে পারবেন, ঠিক আছে, 10.3 মিটার অফ ওয়াটার।
যাই হোক, তার মানে প্রেসার কোথাও যদি 1 অ্যাটমসফিয়ার থাকে, পানির উচ্চতা উঠানো সম্ভব কত? 10.3 মিটার, 3 তলা বিল্ডিং এর সমান, 3 তলা বিল্ডিং এর সমান। তো যখন আমি এইচএসসি তে পড়তাম, এক বড় ভাই আমাকে এই জিনিসটা এমনি বুঝাইছিল যে তুই যদি কখনো পেটের মধ্যে 1 অ্যাটমসফিয়ার প্রেসার তৈরি করতে পারিস, তাহলে তুই যে ছাড়বি, এটার উচ্চতা তুই 3 তলা বিল্ডিং এর সমান উঁচাই উঠাইতে পারবি। আই হোপ আমি কি বলছি এটা বুঝছেন। যদি পেটের ব্লাডার সিস্টেমকে আপনারা পাম্প হিসেবে চিন্তা করেন, তাহলে আমরা যদি পাম্পের ভেতরে, আমাদের ব্লাডারের ভেতরে 1 অ্যাটমসফিয়ার চাপ কোনো কারণে তৈরি করতে পারি, কেউ যদি পারে এরকম, ওর ছাড়ার উচ্চতা, ঠিক আছে, ব্লাডারের ক্ষেত্রে বলছি আমি, ঠিক আছে, মানে মূত্রের উচ্চতা একজন 10.3, যদি পিওর পানি ধরে নেই মূত্রকে, 10.3 মিটার অথবা অলমোস্ট 3 তলা বিল্ডিং এর সমান উঁচু হয়ে যাবে। এটা একবার বুঝাইছিল, আমি তখন ভালো বুঝি নাই, পরে এসে যখন আমরা এগুলো পড়ছি তখন বুঝতে পারছি। মানে ভাইয়া এটা ফান হিসেবেই বলছিল, আমিও ফান হিসেবেই বললাম, এটা এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। নাও এটা কিন্তু ম্যাথের জন্য আমরা এত ইউজ করব না, ম্যাথের জন্য যাকে ইউজ করব সেটাকে লিখে দেওয়া আছে। ম্যাথের জন্য আরো কি ইউজ করবো এগুলো লিখি এবার। এসআই এককে মনে রাখতে হবে, 1 অ্যাটমসফিয়ার মানেই 101,325 প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার। 101,325 মনে রাখতে হবে, 1,01,325 প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার। যাহা প্যাসকেল তাহাই নিউটন পার মিটার স্কোয়ার। এটা মারাত্মক ভালোভাবে মনে থাকা লাগবে। সো এটাকেও আমি মার্ক করে দিলাম, এগুলো ম্যাথের জন্য, ঠিক আছে। এবার প্যাসকেলে প্রকাশ করতে গিয়ে সংখ্যাটা অনেক বড় হয়ে যায়, তাই মানুষ অনেকেই যেটা করে, এটাকে কিলো প্যাসকেলে প্রকাশ করে। অর্থাৎ সিম্পলি প্যাসকেলের ভ্যালুকে 1000 দিয়ে ভাগ করেন, পেয়ে যাবেন 101.325 কিলো প্যাসকেল। কিলো প্যাসকেল বা যেটাকে আমরা বলতে পারি কিলো নিউটন পার মিটার স্কোয়ার, কিলো নিউটন পার মিটার স্কোয়ার, এভাবে বলতে পারেন। সো এটাও বারবার ম্যাথ করার জন্য ইউজ হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাটমসফিয়ার ইউজ হবে প্রচুর, মিলিমিটার ইউজ হবে প্রচুর, প্যাসকেল ইউজ হবে প্রচুর, আর কিলো প্যাসকেল ইউজ হবে প্রচুর। এর মধ্যে একটা এসআই ইউনিট আছে, সেটাকে চিহ্নিত করে দেয়। এই যে আমাদের যেটা প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার, দ্যাট ইজ এসআই। আমাদের এসআই ইউনিটের দরকার হলে এমনি চেঞ্জ করবেন, ঠিক আছে, গেল। এটা বাদ দিয়েও ব্যারোমিটার, ব্যারোমিটারের নাম অনুসারে আরেকটা একক আসছে, যেটাকে আমরা বার একক বলি। বার এককের ভ্যালু হচ্ছে 1.01325ও লেখে, পাশে 25 লেখা দরকার, অত বড় আমি যাব না, 1.013 বার লিখে দেন। এই বার কথাটা আসছে ব্যারোমিটার থেকে। ব্যারোমিটার চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার, ওখান থেকে চাপের একটা একক আমরা বের করছি বার। কেন বারটা আসছে? বার আসার কারণটা হচ্ছে, একটু খেয়াল করবেন, 1 অ্যাটমসফিয়ারের জন্য যে ভ্যালুটা পাচ্ছি, সেই ভ্যালুটাতে 101,325 আসতেছে। জিনিসটা দেখে অনেকের ভালো লাগে না, যে এটা তো রাউন্ড নাম্বারের চেয়ে একটু বাইরে চলে গেছে। তাই বিজ্ঞানীরা সহজ হিসাব করার জন্য ওরা মোটামুটি এরকম একটা লজিক আনছে যে একবার কথাটার মানে হচ্ছে 1,00,000 প্যাসকেল, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1,00,000 প্যাসকেল। প্যাসকেলের সাথে বারের সম্পর্ক খুবই কি বলবো সামঞ্জস্যপূর্ণ, 1,00,000 প্যাসকেল। এখান থেকে যে প্যাসকেল থেকে বারে এসে তারপরে যদি আপনি এটিএম এ যান, তখন 1 এটিএম মানে পাবেন 1.013 বার, ওইখান থেকে আসছে জিনিসটা, ঠিক আছে। তাহলে বার বেসিক্যালি প্যাসকেলটাকে এরকম একটা রাউন্ড নাম্বারে প্রকাশ করার জন্য। নাও একবার বোর্ডে পরীক্ষায় আসছিল এরকম, 1 অ্যাটমসফিয়ার সমান নিম্নের কত চাপ। 1 অ্যাটমসফিয়ার মানে কত চাপ নিচে আসছিল, এখানকার কোনোটাই দেওয়া ছিল না, এরকম একটা অপশন ছিল, 1,00,000 প্যাসকেল লেখা ছিল। এটাই আনসার। 1 অ্যাটমসফিয়ার মানে 1,00,000 প্যাসকেল না, কিন্তু সঠিক আনসার না থাকার অভাবে যে এই গয়ে ধরেন এই অপশনটা ছিল, আমাদের গয়ের এই অপশনটাই হচ্ছে আনসার হয়ে যাবে। বিকজ সে জায়গায় ওরা ধরে নিচ্ছে যে 1 অ্যাটমসফিয়ার মানে একবার, মানে এটার এটা যে অলমোস্ট সমান, ভ্যালুটা তো একদম কাছাকাছি, তাই ওখানে ওটা ধরে নিচ্ছে। মানে অনেক ক্ষেত্রে আমরা এটা অ্যাজিউম করে নেই, যে রাউন্ড নাম্বার বানানোর জন্য, যে 1 এটিএম মানে 1,00,000 প্যাসকেল, এটা রাউন্ড নাম্বার বানানোর জন্য অনেক ক্ষেত্রে মানুষজন ধরে নেয়। এটা কিন্তু রিয়েল না, এটা অনেক ক্ষেত্রে ধরে নেয়, যেটা বললাম। আই হোপ বুঝতে পারছেন। সো এরকম খেয়াল রেখে করবেন, মাঝে মধ্যে এমসিকিউতে আসে এটার একক চেঞ্জ, ওটার একক চেঞ্জ। ফর এক্সাম্পল আমাদের আর কি আসতে পারে এখান থেকে, বা লাগতে পারে কি জিনিস। ফর এক্সাম্পল ধরেন আমার বারবার এরকম দরকার পড়তে পারে, অঙ্কে ধরেন এরকম বলবে যে কি বলে যে 380 mm চাপে, mmHg চাপে দিয়ে ব্লা 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 কিছু একটা বলা আছে, ঠিক আছে। আপনার ধরেন এই চাপটাকে, প্রেসারটাকে অ্যাটমসফিয়ারে পরিণত করা দরকার। সিম্পলি আপনারা যেটা করবেন, এই 380-কে যে স্ট্যান্ডার্ড যে প্রেসারটা আছে, স্ট্যান্ডার্ড প্রেসার কত, 760 mm, এই 380-কে 760 দিয়ে ভাগ করলে যে ফলাফল পাওয়া যাবে 0.5 ATM পেয়ে যাবেন। সো নিজ নিজ যে স্ট্যান্ডার্ড ভ্যালুগুলো আছে, এগুলো এদের ভ্যালুগুলোকে ওদের স্ট্যান্ডার্ড ভ্যালুগুলো দিয়ে ভাগ করলেই অ্যাটমসফিয়ার পেয়ে যাব।
ফর এক্সাম্পল আমাকে বললো হচ্ছে 50,000 কিলো প্যাসকেল বা 50 কিলো প্যাসকেল, সরি 50 কিলো প্যাসকেল চাপ। এটা থেকে যদি আমি অ্যাটমসফিয়ারে যেতে চাই, সিম্পলি কিলো প্যাসকেল এককে আদর্শ চাপ কত, কিলো প্যাসকেল এককে আদর্শ চাপ হচ্ছে আমার ভাগ করা লাগবে কত দিয়ে, 101.325 দিয়ে। যখন আপনি 50কে 101.325 দিয়ে ভাগ করবেন, এটার কিলো প্যাসকেল থাকলো না, এটা হয়ে গেল এটিএম এট দ্য মোমেন্ট। ওকে, তো দ্যাটস ইট। আমরা মোটামুটি চাপের ব্যাপার স্যাপার শিখে গেছি। এখন ছোট্ট আর দুইটা জিনিস শিখলে আমাদের এই ক্লাসটা শেষ হয়ে যাবে, বেসিক ক্লাসটা। সেটা হচ্ছে এসটিপি, এসএটিপি, এগুলো বলতে কি বুঝি আমরা। সো টপিকটা লিখি এসটিপি। এসটিপি, এসটিপির ফুল মিনিংটা যদি শুরুতে আমরা লিখে ফেলি যে হোয়াট ইজ এসটিপি। এসটিপি কথাটার মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা জানেন ক্লাস 9-10 থেকে জানেন, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, বাংলায় বললে আদর্শ বা প্রমাণ তাপমাত্রা ও চাপ। আদর্শ বা প্রমাণ তাপমাত্রা ও চাপ, জানি এগুলো আমরা জানি সবাই। আর এটার ভ্যালু কত, আমরা যদি ভ্যালুটা বলি, স্ট্যান্ডার্ড অবস্থায় ধরে নেওয়া হয় যে আদর্শ তাপমাত্রার মান হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন, আর আদর্শ চাপের মান হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। এই যে গড়ে সবকিছু বাতাসের চাপ আমরা সবসময় 1 অ্যাটমসফিয়ার ধরি, সেই সেন্সে 1 অ্যাটমসফিয়ার, ঠিক আছে। সো 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন আর 1 অ্যাটমসফিয়ার প্রেসারকে আমরা বলছি এসটিপি। সো যদি আমাকে বলে এসটিপি কাকে বলে, আপনি প্রথমে বলবেন এসটিপি কথাটির পূর্ণ অর্থ হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, যাকে বাংলায় প্রকাশ করা হয় আদর্শ বা প্রমাণ তাপমাত্রা ও চাপ নামে। এটির মান হলো বা আদর্শ বা প্রমাণ তাপমাত্রা হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন এবং আদর্শ চাপ হলো 1 অ্যাটমসফিয়ার। জ্ঞানমূলক প্রশ্নে এসটিপি কি এটা এখনো আসে, এইচএসসি তো নিয়মিত এসে থাকে, সো এইভাবে আনসার করে দিলেন। আমরা যদি পরের টপিকে চলে যাই, যে আচ্ছা এসটিপি তো বুঝলাম, এবার ধরেন আমাকে বললো এসএটিপি। এসএটিপি, হোয়াট ডাজ ইট মিন বাই এসএটিপি? তো আগে আমি ফুল মিনিংটা লিখে দিচ্ছি। এটার ফুল মিনিংটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আগের মতোই শুরুতে স্ট্যান্ডার্ড, এ দিয়ে, এ এর ফুল মিনিং হচ্ছে অ্যাম্বিয়েন্ট, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট, এরপর সেম টেম্পারেচার অ্যান্ড প্রেসার। তাহলে অ্যাম্বিয়েন্ট কথাটার মানে কি, আমরা যদি অ্যাম্বিয়েন্ট কথাটার মিনিংটা বের করতে চাই, যে এখানে তো একটা এক্সট্রা অ্যাম্বিয়েন্ট কথা আসছে, হোয়াট ডাজ দিস মিন অ্যাকচুয়ালি? অ্যাম্বিয়েন্ট কথাটার এক্সাক্ট মিনিং হচ্ছে আমরা যে ল্যাবে মানে আমরা যে পরীক্ষাগারে পরীক্ষা করছি, ওই পরীক্ষাগারের পরিপার্শ্ব। অ্যাম্বিয়েন্ট কথাটার মানে পরিপার্শ্ব, আশপাশ, চারপাশ, চারিপাশ, ঠিক আছে। তো নর্মালি কেমিক্যাল এক্সপেরিমেন্ট সবসময় কোথায় করি? আমরা তো নিশ্চয়ই মাঠের মধ্যে গরুর সাথে বসে এক্সপেরিমেন্ট করি না। নর্মালি আমরা এক্সপেরিমেন্ট করি কোথায়? পরীক্ষাগারে করি, অর্থাৎ রুমের মধ্যে। তাই অ্যাম্বিয়েন্ট কথাটাকে একটু ট্রান্সলিটারেট করলে, ভাবানুবাদ করলে দাঁড়ায় কক্ষ। কক্ষ, যে কক্ষে আমরা এক্সপেরিমেন্ট করতেছি সেই কক্ষের তাপমাত্রার চাপ। সো এ কারণে এটাকে বাংলায়, অ্যাম্বিয়েন্টকে বাংলা করে পরিপার্শ্ব না বলে এটাকে বলা হয় আদর্শ বা প্রমাণ কক্ষ তাপমাত্রা ও চাপ। প্রমাণ কক্ষ তাপমাত্রা ও চাপ। সো অ্যাম্বিয়েন্টকে আমরা বাংলায় ট্রান্সলিটারেট করে কিভাবে লিখলাম? কক্ষ, যদিও জিনিসটার মিনিং হচ্ছে পরিপার্শ্ব। না, এটার ভ্যালু কত? মনে রাখবেন ভাই, এই ব্যাপারগুলো আবিষ্কার করছে, আবিষ্কার তো বলবো না, এই ব্যাপারগুলো চালু করছে সব ওয়েস্টার্নার পাবলিক গুলা, ওয়েস্টার্ন দেশের কান্ট্রির মানুষগুলা, যাদের দেশ অনেক ঠান্ডা। ওদের দেশ অনেক ঠান্ডা হয়, ওরা কক্ষ তাপমাত্রা বলতে চিন্তা করে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, হুইচ আই ডোন্ট থিঙ্ক আমাদের দেশের কক্ষ তাপমাত্রা। ভাই আমাদের দেশে বেশিরভাগ সময় টেম্পারেচার গড়ে 30 ডিগ্রির ওপরে থাকে। যদি আমি এভারেজ টেম্পারেচার হিসাব করি, বাংলাদেশের এভারেজ টেম্পারেচার 34 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাদের দেশের বিজ্ঞানীরা যদি বিখ্যাত হতো আর আমাদের দেশের বিজ্ঞানীরা যদি এসব রুল বানাইতো, তাহলে আমি শিওর আমাদের কক্ষ তাপমাত্রা আমরা মিনিমাম 35 ডিগ্রি থেকে রাখতাম। আর আমাকে যদি দিত, তাহলে আমি এটা ভাই 40 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি তো রুমের মধ্যে 40 ডিগ্রি পাই বেশিরভাগ সময় তাপমাত্রা, ঠিক আছে। এখন হয়তো একটু তাপমাত্রা কম, বাট বেসিক্যালি আমরা সবসময় তো 40 ডিগ্রি সেন্টিগ্রেডই পাই। সো কিছু করার নাই, আবিষ্কার করছে ওয়েস্টার্নাররা, ওদের দেশগুলো একটু ঠান্ডা ঠান্ডা, তাই ওদের কাছে কক্ষ তাপমাত্রা 25 ডিগ্রি মানেই অনেক গরম। ওরা 25 ডিগ্রিকে অনেক গরম মনে করে। আর আমরা 25 ডিগ্রি হলে চিন্তা করি আর কয়দিন পরে শুরু করব, কি বলে যে সোয়েটার পরা শুরু করব, ঠান্ডা লাগতেছে অনেক। 25-এ আমাদের নিচের রেঞ্জ, 25 ওদের ওপরের রেঞ্জ। গেঞ্জাম আমরা, উই আর নট সেম ব্রো, ওয়েস্টার্ন আর উই আর নট সেম।
আমরা অনেক বেশি গ্যাঞ্জামের মধ্যে থাকি। তো হোয়াট এভার, এসএটিপি বললে আমরা টেম্পারেচারটা চিন্তা করবো 25°C বা 298 কেলভিন, আর চাপ মানে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। চাপে কোনো চেঞ্জ চিন্তা করব না, এটা গড়ে চাপটা সবসময় সেম ধরে নেওয়া হয় 1 অ্যাটমসফিয়ার। এটার বাইরে আগেকার যুগে এনএটিপি টাইপের কিছু ব্যবহার করা হতো, এনটিপি এনএটিপি এগুলো ব্যবহার করা হতো, ন্যাচারাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। অনেকেই ন্যাচারাল এনটিপির ভ্যালু 20°C বলে। আমি এগুলো লিখবো না অফিসিয়ালি, কারণ এগুলো আর আমাদের সিলেবাসের মধ্যে নাই। কেন নাই? কারণ এক এক বিজ্ঞানী এনটিপি এর মান এক একভাবে ব্যবহার করে। কেউ এনটিপি এর মান, বেশিরভাগ বিজ্ঞানী এনটিপি এর মান 20°C ব্যবহার করে। অনেক বিজ্ঞানী আছে যারা এনটিপি এর মান 0°C ব্যবহার করে। সো এই যে একটা ডিসক্রিপেন্সি থাকতেছে, এই কারণে আধুনিক যে সিলেবাস, এই আধুনিক সিলেবাসে এনটিপি কথাটাকে এড়িয়ে চলা হয়। এখন আর এনটিপি, এনটিপি মানে ন্যাচারাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এনটিপি কে আর 20°, 0° কোনোটাই কিছু নাই, এনটিপি বলে আমাদের কিছু নাই। বাট যদি থাকে আপনারা 20° ধরে নেবেন। মানে আমি তো বললাম নাই, কিন্তু বলা যায় না কোনো একটা টিচার, প্রাচীনকালের টিচার, তার মনে হলো না পোলা পাইনরে পেন দিব, নর্মালি এনটিপি বললে, প্রেশার নিয়ে টেনশন করেন না, নর্মালি এনটিপি বললে এটাকে 20°C ধরে নেবেন। ঠিক আছে? এই তো মোটামুটি এই হচ্ছে আমাদের একক এবং এককের রূপান্তর। তার সাথে আমরা এসটিপি এসএটিপি কিছু শিখে ফেললাম। ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাস থেকেই আমরা পড়ালেখার মধ্যে ঢুকে যাব। আমাদের প্রথম ক্লাসটা হবে বয়েলের সূত্র। ঠিক আছে? তো ততদূর পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।